বাংলায় সামরিক শাসনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি কিনা সেটা কারোই কাম্য না। সমাধানের পথ কি? না, আপনি যেটা বললেন যে আরেকটি অসাংবিধানিক সরকার, দেখেন তাহলে এই সরকার কি? আমি যদি বলি আজকে যেমন স্পিকার আরেকটা ঘোষণা দিতে যাচ্ছিলেন যে সংসদ আরো বাড়াবেন 7 দিনের পর, কিন্তু 28 অক্টোবরের পর তো আমাদের এই যারা সংবিধান পঞ্চদশ সংশোধনী করেছে তাদের নিজস্ব আইনেই তো 28 অক্টোবরের পর সংসদ অধিবেশন টোটালি অবৈধ। কারণ 123-এর 3-এর কতে বলা হচ্ছে 90 দিন, পূর্ববর্তী 90 দিন নির্বাচনকালীন সময়, এবং 72-এর 1-এ তারাই সংশোধনী করছে এই 90 দিনের মধ্যে সংসদ অধিবেশন বসবে না, একটা এমবার্গো দেওয়া হয়েছে। তো তারা এটার পরেও কার্য উপদেষ্টা কমিটি কি করে 7 নভেম্বর কিংবা তার চেয়ে বেশি করছে, এটা টোটালি ইলিগাল। আর সরকারের ব্যাপার যদি আসেন, সরকার এই ফরম্যাটে ইলিগাল, নির্বাচিত সরকার। এখন আপনি অন্তর্বর্তী করতে পারেন এই সংবিধানের আওতায় 123-এর 3-এ, কিংবা যে নামেই ডাকেন না কেন, কিন্তু এই ফরম্যাটে সরকার যেটা চলছে একেবারেই অসাংবিধানিক। এখন সংবিধানের দোহাই তারাই দিচ্ছে, এরশাদ সাহেবও দিয়েছেন, আইয়ুবও দিয়েছেন, আপনাদের আইনজীবীরাই আবার সংবিধান বিশেষজ্ঞরাই ব্যাখ্যা দিচ্ছেন। কেউ কেউ আমাদের কোন সংবিধান বিশেষজ্ঞের কাছে যাবেন, কোন জার্নালিস্টের কাছে যাবেন? দেশ তো পুরোপুরি 2 ভাগে বিভক্ত। যখনই আপনি এক্সপার্ট ওপিনিয়ন নিতে যাচ্ছেন তখনই উনি নিজের নেত্রীর চেহারাটা তার মুখে চলে আসে। তো যার ফলে জনগণকে আমরা প্রতারিত করছি। জনগণ তথ্যটা জানতে পারছে না, তথ্য জানতে পারছে, সত্যটা জানতে পারছে না। তথ্যের চেয়ে সত্যটা বেশি ইম্পর্টেন্ট এখন। তো জনগণ এই জিনিসগুলো জানতে পারছে না এবং সংবিধানের দোহাই দিচ্ছে, এবং তারা নিজেরাই সংবিধানকে লঙ্ঘন করছে। এবং সবচেয়ে যে মজার বিষয়টা হচ্ছে যে ইলেকশন কমিশনকে যে এম্পাওয়ারমেন্টটা দেওয়ার কথা ছিল, 28 তারিখের পরে তো কাউন্টডাউন শুরু হলো। ইলেকশন কমিশনই 126 অনুচ্ছেদ মতে কনস্টিটিউশনের যে নির্বাহীকে যে আদেশ দিবে নির্বাহী সেটাই মানবে, কিন্তু উনি নিজেই নির্বাহী তো দূরের কথা, উনাকে নিজেই আদেশের আজ্ঞাবহ হয়ে গেছে। তফসিল ঘোষণার পরে বোধহয় না, উনি এখন ওই 28 তারিখের পরে যখন আমি একটা কলাম লিখলাম যে আজকে থেকে অবৈধ, তার পরদিনই তারা ইমার্জেন্সি একটা মিটিং করে বললো যে না, এখন থেকে 90 দিন না নির্বাচন কোন সময়, এখন থেকে 45 দিন। অথচ আরপিওতে 90 দিন লেখা আছে, আচরণবিধিতে 90 দিন লেখা আছে। তারা কিন্তু সরকারকে প্রোটেক্ট করার জন্য এই জিনিসগুলো করছে, এবং যার ফলে দেখেন আপনি যেটা বলছেন বিএনএফ এর মতো কিংস পার্টির আগমন আমরা দেখব, এবং স্তুতি, এই যে প্রশংসাটা, তোষামতটা জাতিকে এমন করে ফেলেছে, যে কোনো স্তুতি কিন্তু মানুষকে নষ্ট করে দেয়। আপনি আপনার সন্তানকেও যদি বেশি আশকারা দেন, স্তুতি করেন, সেও কিন্তু একসময় দুষ্ট কিংবা মারাত্মক শয়তান হয়ে যাবে। এখন এটা ঠিক আছে, যখন আপনি কোনো নেতাকে স্তুতি করবেন সে এক নায়ক হবে। আজকে এক নায়ক না, আজকে এক নায়িকা হয়ে গেছে, যার ফলশ্রুতিতে পুরো সংবিধানটাই দখল হয়ে গেছে। দেখেন সংসদে আমরা যেটা আইন জানি, এই বাস্তবতাগুলো আমরা জানি। এখন আমাদের বেরোবার উপায়টা কি? বেরোবার উপায় একটাই, যদি অগণতান্ত্রিক, একদম পরিষ্কার একটাই, যিনি ঝামেলা সৃষ্টি করেছেন উনি ঝামেলা মেটাবেন। যিনি 16 কোটি মানুষের অভিপ্রায় একদিকে আর এক ব্যক্তির অভিপ্রায় একদিকে, এক ব্যক্তির জেদের কারণে সংবিধান সংশোধন হয়েছে, কেয়ারটেকারটা বাতিল হয়ে গেছে। তো কেয়ারটেকার যদি আপনি নাই চান, যদি খারাপই হয়, তাহলে আমেরিকা এখন বলতে হবে যে 173 দিন তারা হরতাল দিয়েছিল, সেটা যেন ক্ষমা চাইতে হবে, তারা ভুল করেছে। এবং তারা যে যত মানুষকে হত্যা করেছিল, তাকে বাস পুড়িয়েছিল, গান পাউডার দিয়ে মানুষ মেরেছিল, মাপ চাইতে হবে। তারা তো বলছেন 2006-এর পরে তত্ত্বাবধায়ক সরকারকে যেভাবে বিতর্কিত করা হয়েছে, অনাস্থার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সেখানে জায়গাটাই ত্রয়োদশ সংশোধনী মামলায় সেটাই ছিল যে আপনি ওই জায়গাটাকেই ইয়ে করে দেন, ঠিকঠাক করে দেন। এবং তাই ছিল। সংসদের যে কমিটিটা হয়েছিল সংবিধান সংশোধনের, তারা তো প্রায় 27টা মিটিং করেছিল, অনেক বুদ্ধিজীবী, চিফ জাস্টিস অনেকেই বসছিল, এবং তাদের সরকারি দলের সংসদীয় কমিটিও কিন্তু বলেছে কেয়ারটেকার থাকবে, আমরা শুধু এটাকে টাইম লিমিটটা ঠিক করে দিব, কেউ যাতে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন না নিতে পারে, কারোর উপর জুলুম না করতে পারে, দীর্ঘমেয়াদী না থাকতে পারে, এই প্রবলেমগুলোকে আমি বন্ধ করে দিব। কিন্তু এক রাতেই বাজেট অধিবেশনের শেষ দিনই প্রধানমন্ত্রী নিজে বললেন, তার মনে ইচ্ছা বললেন যে না, কেয়ারটেকার বাতিল হয়ে যাবে। এইটা থেকেই যে সংকটের সৃষ্টি হয়েছে। এখন যে মূল জায়গায় এসছে যে যদি সর্বদলীয় হয়, ধরনের সর্বদলীয় তো হবে না, 14 দলীয় হবে, ওইটা তো একদলীয়। সর্বদলীয় বললে আমি ডাইরেক্ট আপনাকে বলি, আপনি কি জামাতকে নিবেন না? তো প্রশ্নই ওঠে না আওয়ামী লীগ জামাতকে সর্বদলীয় নিতে। বিএনপিকে আহ্বান জানাবে। আমি তো বলি বিএনপির কিছুই দরকার নাই, সমস্ত দল আওয়ামী লীগ নিয়ে নেয়, শুধু চিফ যে থাকবে প্রধান, ওটা বিএনপিকে, সেটার জন্য তো আলোচনা দরকার। সেটাই বলছি, সব নিয়ে নেন না আপনি। আমাদের সংবিধান এমন ভাবে করা, প্রেসিডেন্ট কারোই কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা, পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ক্ষমতাবান ব্যক্তি হচ্ছে আমাদের
যে প্রধানমন্ত্রী আসুক না কেন, এখন উনাকে রেখে উনি যে ওই 1 নম্বর ব্যক্তি যিনি থাকবেন, বাকি আপনি যাই করেন না কেন স্থায়ী সমাধানের জন্য তো দুই পক্ষের কেউই বলছেন না। স্থায়ী সমাধান, যারাই ক্ষমতায় যাবেন তারা ওই ক্ষমতাটা ভোগ করতে চান। স্থায়ী সমাধানের জন্য আপনাদের তো যেটা করতে হবে যে সংবিধানকে দখল করা চলবে না। আপনি বাড়িঘর দখল করেন, বিএনপির অফিস দখল করে ফেলেছেন, আজকেও প্রফেসর ওয়াহিদুজ্জামানকে জেলে ঢুকিয়ে দিয়েছেন, কি কটূক্তি করেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেখানে নিরাপদ না, সেখানে আপনি নির্বাচন কি করে করবেন? এটা তো সম্ভবই না। সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে এই প্রধানমন্ত্রীর সর্বদলীয় কথা বলছেন। এই প্রধানমন্ত্রীর অধীনে তার নিজের দলের লোক তোফায়েল আহমেদই মন্ত্রী হয়নি, তার জোটের রাশেদ খান মেননই মন্ত্রী হয়নি প্রধানমন্ত্রীর অধীনে, তো বিএনপির লোক কি করে প্রধানমন্ত্রীর অধীনে মন্ত্রী হবে? উনি যে বক্তব্য দিলেন প্রায় সব বিষয়গুলোই আমরা শুনছি, বিএনপির পক্ষ থেকে তোলা হয়েছে, অন্যান্য বিরোধী দলের পক্ষ থেকে, কিন্তু আমরা সাধারণ